এগুলো হচ্ছে বাড়ির ইউজ করা চা পাতা। দুবার করে চা হয়েছে, সকালে একবার হাজব্যান্ড গেছিলো তখন হয়েছে, তারপরে পরে আরেকবার হলো। তো এই চা পাতাটাকে আমি চায়ের প্যানটা সেটা ভর্তি করে জল নেব, নিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব, নিয়ে এবার তারপর চা পাতা সমেত এই জলটাকে অন্য জায়গায় রেখে দেবো একটু ঠান্ডা করে নেওয়ার পর। অবশ্যই এমনি ঠান্ডা রাখলেও হয়, কিন্তু ঠিক আছে একটু গরম করে নিই, তাহলে একটু ব্যাপারটা একটু ভালো হয় আর কি। তারপর এটা অন্য জায়গায় রেখে দেবো চা পাতা সমেত। মানে অনেক তো 1 লিটারের বোতল টোতল আছে, প্লাস্টিকের বোতল যেহেতু ব্যবহার হয় না, সেহেতু অনেকগুলো বোতল আছে বাড়িতে, সেটা রেখে দেবো ঠান্ডা করে নিয়ে। তারপর এইটা যখন গাঁদা গাছের গোড়ায় দেওয়া হবে, সেটা ওদের কাছে ফ্রাইড রাইস। আজকে আমি করে নিলাম, আমি কালকে অ্যাপ্লাই করবো। গাঁদা গাছ এত ফুল দেবে, এটা বাবা করতেন, অনেক দিন পর আবার আমি করছি, কারণ আমার বারান্দা বাগানের গাঁদা গাছগুলোর অবস্থা খারাপ হয়েছে, ওগুলোকে একটুখানি প্রুনিং করতে হবে। যদিও গাঁদা গাছের তেমন পরিচর্যা লাগে না, আমরা হেলাচেদ্দা করি, কিন্তু তবু তো একটা প্রাণ, তাই না? একটু যত্ন সবারই লাগে, সবাই খুশি হয়। সামান্য একটু আঁচ দিতে না দিতে আবার চা হয়ে গেল, মনে হচ্ছে আমার ছেঁকে নিয়ে খাওয়া যাবে। আবার মনে হচ্ছে আমার গরম করতেন না, আমার মনে হচ্ছে এমনি চা পাতা ভিজিয়ে রাখতেন, আমি গরম করে কি ভুল করলাম কিনা মনে হচ্ছে, তাই একটু জলে ডাইলুট করে দিতে হবে, মানে যতটা চা পাতা নিয়েছে ততটাই জল নিয়ে যখন দেবো তখন সেভাবে করে দিতে হবে। আর অনেকদিন আগে একবার আমি দিয়েছিলাম, তখনও মনে হচ্ছে আমি গরম করিনি, জানেন তো কেন যে গরম করতে গেলাম, একটুখানি 3-4 মিনিট, এতটা জল তো ফোটে না, তো তাতেই কেমন একটা চায়ের রং হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। আজকে একটু গাছপালা নিয়ে পড়তে হবে, গাছগুলোর যত্ন লাগবে, বুঝতে পারছি। গাঁদা গাছটা, তারপর আমার ওই গার্লিক ভাইনটা, ওটা খুব বেশি করে যত্ন লাগবে। এটা দেখাবো না আপনাদের, সবাই একরকম জিনিস দেখতে পছন্দ করেন না, বা গার্ডেনিং সবার খুব একটা পছন্দের জায়গা নয়। ফুল দেখতে সবাই ভালোবাসেন, কিন্তু ওই ফুল ফোটানোর যে রাস্তাটুকু, সেটুকু অতিক্রম করাটা সবার কম্য নয়। সেটা দোষও কিছু নয়, আমারও কি সব কিছু অতটা ভালো লাগে? কেউ খুব ভালো আঁকছে, আমার দেখতে ভালো লাগবে, কিন্তু আঁকিয়ে হয়ে ওঠার রাস্তাটা হয়তো আমার অতটাও ভালো লাগবে না, এটা তো খুব স্বাভাবিক। কাজেই সেটাকে অস্বীকার না করে আমি অতটাও দেখাবো না, যতটুকু ব্লগিংয়ে দেখালে ব্লগিংটা বৈচিত্র্যময় হবে কেবলমাত্র ততটুকুই দেখাবো, তার বেশি নয়। কিন্তু আপাতত এই জায়গাটা তো দেখাতেই পারি, বলুন, এটা নিশ্চয়ই আপনাদের সবারই ভালো লাগবে দেখতে। আর এই পিটুনিয়া গাছ তো খুব ইজি, সহজে হয়ে যাওয়া গাছ অ্যাকচুয়ালি। তার একটাই হচ্ছে, পিটুনিয়া গাছে আমি আর বিশেষ কিছুই করি না, সেটা হচ্ছে এই যে যখন শুকিয়ে যায় ফুলগুলোকে জাস্ট এরকম করে ধরে এরকম ফেলে দিই, ব্যাস, তাতেই আরও ঝাঁপিয়ে ফুল আসে। আর ফুল খুব একটা এটাতে পুজোর জন্য ব্যবহার হয় না, খুব ইচ্ছা আলপনাদির ব্যবহার করে, কিন্তু আমি খুব এটা করতে দিই না। ফুল হয়েছে প্রচুর, এটা আমার মনের আনন্দের জন্যই থাক। আমার মনের দেবতা যখন পুজো নেন, তিনি এই দেখেই পুজো নেন। এই যে আমার রানীর মতো আজকে জলখাবার, ব্যায়াম করলাম একটু আগে পর্যন্ত, তারপর এইটা আজকে আমার খাবার। এটাতে কার্ব আছে, প্রোটিন আছে, শশা, ফাইবার আছে। মানে যদি এটা আমি খোসা সমেত খেতাম আর একটু বেশি হতো, কোনো সময় শশা আমি খেতে পারি না, ভালো লাগে না, সেটা ছাড়িয়ে নিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে 100% ব্যালেন্স না হলেও একটা ব্যালেন্স করার চেষ্টা তো বটেই। চলুন এটা খুব মজা করে খাই, এনজয় করি, এবং এটা যখন খাবো তখন অন্য আর কিচ্ছু করবো না, শুধুই এটা খাবো আর এই যে ফুলগুলোকে দেখবো। এই জন্য এই চেয়ারটা দিনের মধ্যে 3-4 বার করে ধুয়ে দিই, কারণ এখানে বসে এগুলো দেখতে দেখতে খেতে আমার দুর্দান্ত লাগে। গাছের স্বাস্থ্য অবনতির আর একটা কারণ যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে পোকা হয়েছে, পোকা ধরে গেছে। সেটার জন্য আমাকে একতারা বলে একটা আছে কীটনাশক, সেটা দিতে হবে। এটা নিম তেল দিয়ে হবে না, আর খুব জোরে যদি জল স্প্রে করে দেওয়া যায় তাহলে হয়তোবা কিছুটা সেটার মানে প্রকোপ কমবে, কিন্তু গাঁদা গাছের গোড়ায় এত জল দিলে কিন্তু সেটা শেষ হয়ে যাবে গাছটা। তাই জন্য আমার একতারাটাই দিতে হবে, এবং ওটা নেই, আমাকে ওটা কিনতে যেতে হবে। যাই হোক, যে কেউ আর কি একটু পরিচর্যা পেলে আনন্দ পায়, আরাম পায়। কাজেই গাঁদা গাছ, হ্যাঁ খুব সহজ গাছ ঠিক কথা, কিন্তু তবুও একটু নাড়াচাড়া পেলে তার গাছগুলো বলছে আমাকে থ্যাংক ইউ, এটা আমি নিশ্চিতভাবে জানি। সবগুলো ফুল তুলে নিলাম, ফুলগুলো দিয়ে আজকে আমি পুজো করব। আর ওপর থেকে দেখে আমি নিজেকে নিজে বুঝতে পারছি যে আমার ওজনটা খানিকটা কমেছে, কিন্তু অনেকটাই রাস্তা এখনও পেরোতে হবে। ওভারওয়েট এখন আমি অনেকটাই, আর নিজের শরীরে যা আইডিয়াল ওয়েট তার থেকে 2 কিলো ওজন বেশি থাকলেও সেটা ঠিক নয়।
তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এখন কাজকর্ম তো চলছে। আজকে কিন্তু সারা দিনে প্রচুর কাজ করেছি, কিন্তু ব্লগ খুব একটা বেশি কিছু করা হয়নি। আর আমি বরং দেখাবো না করেও গার্ডেনিংয়ের পার্টটা মোটামুটি ব্লগেতে বেশ ভালোই রেখেছি। হ্যাঁ, এক আধ দিন এরকম থাকতেই পারে, রোজ দিন তো আর এগুলো করি না, আর রোজ দিন সেগুলো দেখানোর প্রয়োজনও হয় না। হ্যাঁ, যেটুকু সময় এই মাটি খুঁড়ে দেওয়া, এইগুলো করা, এগুলো মাঝে মধ্যেই আমার হয়, কিন্তু সেগুলো সবসময় ব্লগের আওতায় আসে না। তো যাই হোক, আজকের দিনটা এলো, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার গার্লিক ভাইন গাছটারও হেল্প লাগবে, গাছটা প্রুনিংটা শীতেতেই করে দিলে ভালো হতো। তো ঠিক আছে, দেরি হয়ে গেল, কিন্তু এখনও করে দিলে হবে, ফেব্রুয়ারি মাস আছে তো। ওটাকে ছোট করে ছেটে ভালো করে সার দিতে হবে। আর ওই যে জায়গাটা রেখেছি ওখানে তো সরাসরি রোদ তো আসে না, গ্রীষ্মকালের গাছ, রোদ একটা তো ফ্যাক্টর বটেই। জায়গাটা চেঞ্জ করে ওটা আসলে খুব সুন্দর লাগে দেখতে। ওই দিকটায় যদি একটু রোদ আসতো না, তাহলে ওটা একদম ছাদে চলে যেত, আর ছাদে কিছুটা উঠে গেলেই রোদ্দুর পাবে। আসলে গাছ নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যের ওপর ভরসা করলে চলবে না। আর যতক্ষণ না পর্যন্ত ওরা গাছ ফুল দিচ্ছে, গাছটা যে কত সুন্দর সেটা যখন পাখিরা বুঝতে পারছে না, যত্নের ব্যাপারে অন্যের ওপর খানিকটা নির্ভর করেছিলাম আমি, সে জায়গায় তারা যথেষ্ট গড়িমসি করেছে, যার ফলে গাছটার হেলথটা খুব খারাপ হয়ে গেছে। তারপর যখন একবার ফুল ধরে যাবে এবং ফুলটা যে কি অসম্ভব সুন্দর হয় সেটা যখন বুঝতে পেরে যাবে, তখন মানে তেড়ে তেড়ে তারা সব গাছের যত্ন করবে। তা নইলে এখন আমার শ্বশুরমশাইয়ের কাছে, আলপনাদির কাছে ওই গাছটা আগাছা ছাড়া আর কিছু না। ওই যে যন্ত্রপাতি নিয়ে চললাম এবার নিচে। এই যে মোটামুটি হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু এখন আর নষ্ট করবো না, কারণ গাছে গাছে কুশি বেরিয়েছে। তাও গোড়ায় পটাশ এবং গোবর এই দেওয়া হয়ে গেল, করেছি এগুলো, আর ভিডিও করিনি। এরপরে ঝোপালো হোক, তারপর দেখাবো, তার আগে দেখাবো না। আসলে বিষয়টা কি হয়েছে বলুন তো, সৌরানি এবং দৌরানির এফেক্ট। ওটাতে প্রথমেই বলে দিচ্ছি যে ওটা রসুনলতা, তা যার ফলে রসুনলতা না ওটাতে ব্যবহার করা যাবে পুজোয় না কিছুতে, সুতরাং ওটাতে যত্ন করে কি হবে, সেটা হচ্ছে একটা কথা। সেটা ছিল আলমাদি দিয়ে। এই যে ট্রাম্পেট ভাইনে ও যেহেতু দেখেছে কমলা রঙের ফুল, ওর নিজে ওটার নাম দিয়েছে হচ্ছে কমলালতা। তা কমলালতাতে ওর একটুবার নামটা মনে রাখতে একটু অসুবিধা হচ্ছে। আজকে আমি অ্যাড করে দিলাম, ওটা কমলালতা নয়, ওটা হনুমানলতা। দেখবেন এবার ওটা কি প্রচণ্ড পরিমাণে সমাদৃত হবে আলপনাদির কাছে, কারণ ওটা হনুমানজির লতা, মানে ভগবানের নাম একটা জুড়ে দিলেই হলো। তা আমি তারপর আজকে আবার ওটাতে বলে দিলাম যে আলপনাদি দেখো, যাই হোক একটা গাছ তো, আর তুমি তো রান্নায় রসুন যখন থাকবে না, তখন তুমি ওই পাতা ছিঁড়ে তুমি রসুনের কাজ করতে পারবে। তাই নাকি। এরপর আমার মনে হচ্ছে গাছটা সমাদর পাবে। এটা কোনো একটা উদ্দেশ্য যদি শুধুমাত্র সৌন্দর্যায়ন, এটা অনেকেরই আসলে ঠিক হয়ে ওঠে না। মানে সৌন্দর্যায়নের পাশাপাশি যদি অন্য একটা কিছু থাকে, তাহলে একটু এক্সট্রা যত্ন অ্যাড হয়। আলপনাদির ক্ষেত্রে সেটাই। বাবা, এ তো পুরো উড়ে টুড়ে একাকার কাণ্ড, কী কাণ্ড, এরকম হলে তো সব ঢুকে যাবে। এই সময়টা ব্লগের কোনো ইচ্ছাই আমার ছিল না, হঠাৎ টুপুর এলো। ওই পড়তে পড়তে একটুখানি হাওয়া বদলের জন্য ওপরে এসে যখন দেখছে, তখন ওর ফোন থেকে কিন্তু এই ব্লগগুলো সে করেছে। তো যাই হোক, এখন আপাতত আমি এই তো জল ওভারফ্লো করে দেওয়ার জন্যই এটা আমি চালিয়েছিলাম। নিচের পাম্পটা চলছে, মিউনিসিপ্যালিটি পাম্পটা। তো এখন কি হয়েছে, গাছগুলো, বাগানের গাছগুলো যে এমন ভয়ঙ্কর রকমের মানে হয়ে গেছে না, সাদা হয়ে গেছে, আমার ভীষণ খারাপ লাগছিল। সেজন্য মনে হলো যে এত জোরে যখন জল হচ্ছে, শুধু এই গাছগুলোকেই কেন, মানে আমার ছাদের গাছগুলোকেই কেন, একটুখানি যত দূর জল যায় আম গাছটাকেও বরং একটুখানি ধুয়ে দেওয়া যাক, ওদিকে জামরুল গাছটা, সবগুলো মানে সাদা হয়ে গেছে বন্ধুরা। জানেন, আপনাদের দক্ষিণবঙ্গে শুনলাম যে বৃষ্টি বাদলা হয়েছে, উত্তরবঙ্গে তো সেরকম কিছু হয়নি। আকাশটা যদিও এখন একটু একটু মেঘলা বটে, কিন্তু খুব একটা কিছু লক্ষণ তো দেখছি না। একটু বৃষ্টি ভীষণভাবে দরকার। আর তবে ওই ছাগল তাড়ানো বৃষ্টি নয়, মানে মোটামুটি দু তিন পশলা বৃষ্টি হলে ভালো হয়। তো যাই হোক, সন্ধেবেলায় এলাম আবার ছাদে, মাঝখানে একটা মহাভারত পেরিয়ে তবে এলাম আর কি, মানে মহাভারতের রাস্তা পেরিয়ে ঢাল তলোয়ার নিয়ে অনেক যুদ্ধ টুদ্ধ করে তারপর মনে হলো যে না, চলুন এবার আবার ব্লগটাকে কন্টিনিউ করা যাক। আজকে সারাদিনে তো চরকি নাচ নেচেছি। সকালবেলায় মানুষ যে হাঁটতে বেরোয়, সেটা যে কতটা উপকারী সেটা এখন আমি খানিকটা হলেও রিয়েলাইজ করছি। কারণ মানে ওই যে কালকে ধরুন 40 মিনিটের হাঁটা, সেটা যে এতটাই কাজে দিয়েছে আমার। মানে কালকে আমি 10টার সময় শুতে যাওয়ার অ্যালার্ম দিয়েছিলাম, শুতে যেতে পারিনি, আমার 10টা 25 হয়ে গেছে। কারণ আমার 10টা 3 বেজে গেছিলো। আমার ভিডিওটাকে আমি ভেবেছিলাম এডিট করবো না, কিন্তু মনে হলো যে
15 মিনিট আছে, দেখি শুরু তো করে দিই, নিশ্চয়ই শেষ হয়ে যাবে। তার শেষটা এডিট হলো এবং খুব দ্রুততার সাথে আমি এডিট করেছি কালকে। তো সেটা তার একটু বাদেই মায়ের ফোন এলো। তো মা তো জানতেন না যে আমার এরকম 10টার সময় অ্যালার্ম দেওয়া আছে। যদি আমি সেটা বলতাম তাহলে আমার মা বলতেন যে ঠিক আছে থাক, তাহলে তোকে কথা বলতে হবে না। আর মা একটু আশা করে ফোন করেছেন, যার ফলে মায়ের সাথে কথা হলো অনেকক্ষণ ধরে। তো সেটা করতে গিয়ে কালকে আমার শুতে 10:30 বেজেছে। এবং তাড়াতাড়ি শুয়েছি, তাড়াতাড়ি চোখ খুলে গেছে, শুধু তাই না, সারাদিনে প্রবল এনার্জি। দিনে আমি হেঁটেছি পরিপূর্ণভাবে, মানে যেটা আমার হাঁটার কোটা, প্লাস ঠিকঠাক টাইমে শুয়েছি, ঠিকঠাক সময় উঠেছি, সারাটা দিন কাজের এনার্জি ছিল ভরপুর। কিন্তু কোথাও না কোথাও একটা জিনিস তো হবেই যে আমি কিছু একটা ভালো ছন্দবদ্ধভাবে আমার জীবন চলবে, একটা না একটা তো এক কড়াই দুধে একটুখানি চোনা পড়বেই। সেটা হচ্ছে মেয়ের একটা ডকুমেন্ট আজকে হারিয়ে গেছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমিও বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি সেটা জরুরি। তন্ন তন্ন দ্য গ্রেট করে আলটিমেটলি সেটা পাওয়া গেল, এবং পাওয়া যেতে যেতে বেজে গেল প্রায় 8টা। তো 10টার সময় যদি আমি শুতে যাই, আমি এখন যদি হাঁটতে বেরোই তাহলে সেটা খুব একটা ভালো অপশান নয়। সুতরাং আমাকে হাঁটতে হবে হচ্ছে হয় এখানে, না হলে ট্রেডমিলে। ট্রেডমিল আমার সকালে হাঁটা পড়েছে, কিন্তু সে হাঁটাটার থেকে এই বাইরে বেরিয়ে একটুখানি হেঁটে আসা, সেটা অনেক বেশি ভালো হাঁটা হয়। আর বুম্বাদা যে টুকুরের ডকুমেন্ট হারিয়ে গেছে, মানে এমনিতে শান্ত লোক রেগে যায় না তো, কিন্তু রাগলে যে কি ভয়ঙ্কর। শেষটায় মানে আমার প্যালপিটেশন হচ্ছিল। হ্যাঁ, না আমার টুকুর বলছে বাবা এইরকম করো না, আমার ডকুমেন্ট আমি বলছি এইরকম করো না। তো কি আর বলবো বলুন, কার দড়িগুলো সমস্ত কেটে দেওয়া হয়ে গেছে, শুধু এইটা বাকি আছে, এটা আর এই দুটো। এটা না বহু পুরনো দড়ি এবং খুব ভালো আছে, মোটা একটা নাইলনের দড়ি, যার ফলে এটা কাটা হবে না, কিন্তু এইটাও হয়তো বা শিগগিরই কেটে দেওয়া হবে। আর এই যে আলপনাদির এই স্বভাবটি আর গেল না। রাত্রেবেলাতে এখন দেখবেন আমার শ্বশুরমশাই কোনো জিনিসপত্র কিন্তু এখন আর মেলা থাকে না। রাত্রেবেলা কেবলমাত্র আলপনাদির এটা একদম শুকিয়ে মানে ইয়ে হয়ে গেছে। যতটুকু পারি আমি আমাদের এই যে দড়িটা কেটে দেওয়ার পরে তারপরে যে স্ট্যান্ডটাকে আমি উপরে এনে দেবো, সেই স্ট্যান্ডটা কিন্তু রাত্রেবেলা আমি বাইরে রাখবো না, সেটা আমি ভেতরে এই জায়গাটাতে রেখে দেবো। তখন আলপনাদির সমস্ত জিনিসপত্র কিন্তু আমি ভেতরে রেখে দেবো, কারণ এইভাবে খোলা ছাদের মধ্যে কিন্তু রাত্রেবেলায় জিনিসপত্র রাখাটা মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। কে কীভাবে মানবেন, কে কী ইয়ে করবেন আমি জানি না, কিন্তু খোলা ছাদে রাতের বেলায় পোশাক আশাক রেখে দেওয়া একদমই ঠিক জিনিস নয়। এক তো ঢাকা ছাদ ঠিক আছে, সে যদি ঢাকা ছাদ না হয় তাহলে অনেকেই যেটা করেন যে হয়তো রাত্রে বৃষ্টি আসতে পারে, সে সম্ভাবনায় তুলে রাখেন। সেটা হলেও কোনো একটা সম্ভাবনায় কোনো একটা কিছু হতে পারে, এই একটা কিছু একটা ভেবে হোক তুলে রাখুন। কিন্তু এই যে আলপনাদিকে এটা বোঝানো যায় না। আলপনাদি জান করে 3 প্রহর বেলায়, তারপর নিজের জামা কাপড়গুলো ভেবে মেলে দেয়, ও ঢাকা আছে তো তা সে শুকিয়ে যাবে এই বলে, তা সেটা শুকোয় না, খুব স্বাভাবিক। তা এখন এই স্ট্যান্ডটা হয়ে যাওয়াতে এই জিনিসটা আমাদের হবে। শ্বশুরমশাই মানতেন না, কিছুদিন আগে অবধি বলতেন আমি ওসব মানি না, কিন্তু তারপর তিনিও মানছেন, এখন মানতে বাধ্য হয়েছেন। শুধু আমি তো নয়, আরও বেশ কিছু মানুষজন, মানে আমার শ্বশুরমশার অত্যন্ত প্রিয়জন কিছু মানুষ আর কি, তারা বলেছেন কিছু কথা, তাদের অভিজ্ঞতা কিছু। সব কিছু যে আমার সাথেই ঘটতে হবে এমন তো কথা নয়, অনেকের সাথে অনেক কিছুই ঘটে এবং সেই মানুষগুলো মোটেই মিথ্যাভাস করছে না। আমি জানি তারা মিথ্যাভাস করছে না। আমার যাই হোক, সেটা আমি একটা ব্লগেতে বলেও ছিলাম, যেটা আমার ভৌতিক ব্লগ, দেখবেন প্রায় 2 লাখের ওপর সেটার ভিউজ আছে। ওটাতে আমি বলেছিলাম যে একজন ছাদে কাপড় মেলে রাখতো, তাদের একটা ব্যাপার হয়েছিল। সেটা তো আমি একটা মানে পরোক্ষ অভিজ্ঞতা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতেও কয়েকজন আমাকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে, একজন সামনাসামনি সরাসরি বলেছিলেন, শিলিগুড়ির বাসিন্দা, যে তুমি যে কথাটা বলেছো, তোমার একটা চ্যানেল আছে, আমাদের চ্যানেল নেই, তাই জন্য আমরা বলতে পারিনি। তুমি যে কথাটা বলেছো সেটা কিন্তু সর্বৈব সত্যি। প্রয়োজনে যদি ছাদ ছাড়া অন্য কোথাও বারান্দায় মেলে রাখুন, সেটা হলেও চলবে, কিন্তু ছাদে নয়। রাত্রেবেলায় অন্ধকার হয়ে যাওয়ার পর জামা কাপড় ছাদে নয়। লোক অপেক্ষা করে থাকবেন, তিনি আমাকে বলেছিলেন আজকে যে গাছটা তিনি আমার জন্য আনবেন, কালকে যাব। কি করবো, আজকে আর হলো না। খারাপ লাগছে, কথা দিয়ে কথা না রাখতে পারলে খারাপ লাগে। থাক, আপনাদের গামছাটা অন্তত নিয়ে যাই, শুকিয়ে যখন গেছে। এই যে এর মধ্যে একটু মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রাত্রির আবার 10:15টার সময় একবার এসে সবটুকু নিয়ে যাব। সব কিছুই একটা অভ্যাস এবং নিয়মানুবর্তিতা তো। আজকে হাঁটতে যেতে না পারাটা মনটা খারাপও যখন করছে, মানে এইটাকেও আস্তে আস্তে অভ্যেসে পরিণত করতে হবে যে না, জামা কাপড় থাকবে না মানে থাকবেই না। যদি এখনও না শুকায় তাহলে আমি স্ট্যান্ডে মেলে দেবো। প্রচণ্ড হই হট্টগোল হচ্ছিল, বুঝতে পারছিলাম না কি, এখনও হচ্ছে। তারপর বুঝলাম যে হয় কোনো একটা বিহারি বিয়ে যাচ্ছে, নাহলে কোণে আসছে। এই হচ্ছে একটা ব্যাপার।
ভালোতে মন্দতে সবাই একসাথে, কারোর সাথে মানে কোনো ঝগড়া হোক পুরো পাড়া একসাথে হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেল। বিশেষ করে যদি বাঙালি বিহারি ঝগড়া হয় তখন বোঝা যায় পার্থক্যটা। বাঙালির পাশে আর কেউ থাকে না সেই পরিবার ছাড়া, আর বিহারি পুরো পাড়া, পুরো পাড়া। এদের শাদি করা এলে জড়ি চুনায় দে টাইপের গান চলছে। আর আমি এখন হাঁটার জন্য তৈরি হলাম। এই যে জুতো মুজু নিক্যাপ, চলো আমি একটু এই গান শুনতে শুনতে হেঁটে নিই। কি করবো, আসলে নিক্যাপ পড়তে হলো কারণ খুব জোরে হাঁটা তো, সেই জন্য। বারান্দায় বসি, গান বাজনা বন্ধ হয়ে গেছে। 30 মিনিট হাঁটলাম। বাবরে 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 বাবরে, খেয়ে দেয়ে ওজন বাড়িয়েছি, সে ওজন কমানো যে কি কঠিন। এই জুতোটাই কয়েকদিন আগে কিনে এনেছি, 680 টাকা মাত্র দাম নিয়েছে। আর এমনিতে আমার বর আমাকে বাটা থেকে যে জুতোটা কিনেছে, বাবা ওটা মেলা দামি জুতো, বললে আবার লোকে বলবে শো অফ করছি, সেজন্য থাক ওটা ছেড়ে দিন। কিন্তু ওটা খুব দামি, আর একটা তুলনায় অনেক অনেক কম দামি। এদের জুতোটা দারুণ ভালো, কিন্তু দারুণ জুতোটা। হাতিমোড়ের জুতোর দোকানের ভদ্র কিন্তু সত্যিই ভালো। ওরে বাপরে খুব ভালো, মানে এটাকে মনে হচ্ছে বাইরে পর আর এক মানে জোর কিনে নেব, একটা বাইরের একটা ঘরের। হয়ে গেল সমস্ত কাজকর্ম, এমনকি মায়ের সাথে কথা বলার কাজটাও আজকে হয়ে গেল। আমি ফোন করে নিয়েছিলাম, কারণ মায়ের টাইমে ফোন করলে হবে না, আমাকে আমার টাইমে ফোন করে নিতে হবে। আজকে এডিটিং করা কমপ্লিট হবে না, সেটা আমি করবো না, শুয়ে পড়বো। মজা পেয়ে গেছি না তাড়াতাড়ি শোয়ার, এত ভালো যায় দিনটা। তাই যাই হোক, বসে অনেকক্ষণ আগেই করে দিয়েছিলাম, তাও আপনাদের দেখানোর জন্য খুললাম। চা, আবার এই যে এখন একঘেয়ে জিনিসই দেখাচ্ছি আপনাদের, কিছু করার নেই। এই যে এটা হচ্ছে তিল। এখন তিল কতদিন খেতে হবে সেটা প্রশ্নটা আমি করেছিলাম, তা সে প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে তিল খেতে হবে, এবার খেতেই হবে, নাগাড়েই খেতে হবে। সাথে অন্য কিছু খাওয়া যেতে পারে, তিলের সাথে কারোর কোনো বিরোধ নেই। সে যদি আমি চাই তাহলে আমি পাশে মেথিও ভেজাতে পারি, তারপর সব কিছুই করতে পারি, কিন্তু তিলটাকে রাখতেই হবে। কারণ নাহলে এই হাড়ের ব্যাপারে আমাদের ভারতীয় মেয়েদের যে সমস্যাটা আছে আর কি, কিছুদিন পর হাঁটুতে যন্ত্রণা, এসবগুলো এই 40-এর শুরুর দিকের 40-এই কিন্তু এসবগুলো থেকে সাবধান থাকতে হবে। তাহলে পরবর্তী গিয়ে 50-এ 55-তে 60-এ গিয়ে যে ওই যে মারাত্মক যে হাঁটুর যন্ত্রণা যেগুলো হয়ে থাকে সেগুলো হবে না। এটাতে হয় ওষুধ খেতে হবে, তা নইলে প্রাকৃতিকভাবে এটাকে সারানোর জন্য এক নাগাড়ে এই জিনিসটা খেয়ে গেলে তাহলে খুব ভালো হয়। অনেকেই বলেন যে চুন খেতে, কিন্তু আমার যে ডায়েটিশিয়ান সে বলছে না দিদি, চুন নয়, তুমি তিলই খাও। মানে পানের সঙ্গে অনেকে আছে না যে চুন খায়, অনেকে বলে যে আগেকার দিনে এত তো হাঁটুর যন্ত্রণা হতো না, তখন মা ঠাকুমারা চুন খেতেন, অনেক পান খেতেন সাথে চুন খেতেন। তো চুনেও হয়, তবে এটা তো অনেক বেশি হয়। তা যাই হোক, ঠিক আছে, আপাতত আজকের দিনের জন্য বরং বিদায় নিচ্ছি বন্ধুরা। কালকে যেহেতু ভিডিও এডিট করে তারপর নতুন ব্লগ শুরু করতে হবে, আমার না ভীষণ বিরক্ত লাগে এই কাজটা। দিনের কাজ দিনে মিটিয়ে দিলেই হয়, কিন্তু তাহলে আমি টাইমে শুতে পারবো না আজকে, কারণ আজকে 10টা বাজতে মোটে খুব একটা বেশি সময় বাকি নেই, যার ফলে আমি আজকে দিনের ব্লগটাকে শেষ করছি। আর 10 মিনিট আছে, 10 মিনিটে ব্লগ মানে এডিটিং হবে না, আর আজকে ভয়েস ওভারের প্রাকটা পৌঁছে গেছে। কাজেই আজকের দিনের ব্লগ রাখছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, ততক্ষণ